আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজকে কি ক্লাস হবে তোমাদের? আজকে হচ্ছে তোমাদের গণিত ক্লাস হবে। এর মধ্যে তোমাদের তিনটি বিজ্ঞানের অধ্যায় কমপ্লিট করেছি আমি। আজকে গণিত ক্লাস নেব। তো গণিত ক্লাসটি দেখো কেমন লাগে। প্রথম গণিত ক্লাস, নিশ্চয়ই আশা করছি খুব এক্সাইটেড। তবে অত ভালো হয়তো নিতে পারবো না, আমি চেষ্টা করব তোমাদের গণিত ক্লাসটি নিয়ে কাজ করার জন্য। চলো আমরা আলোচনার বিষয়বস্তুটা দেখি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যামিতি। তোমাদের বইয়ের জ্যামিতি অংশের মধ্যে দুইটা পার্ট আছে, বলো তো কি কি? একটি পার্ট হচ্ছে উপপাদ্য, আর একটি পার্ট হচ্ছে সম্পাদ্য। তো জ্যামিতি আসলে খুব সহজ একটি বিষয়বস্তু, এবং এই জ্যামিতি অংশটা লাইফে প্র্যাকটিক্যালি তোমাদের কাজে লাগে, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সুতরাং বুঝতে হবে, আসলে পড়াশোনাটা হচ্ছে বোঝার বিষয় এবং মজার বিষয়। তুমি কতটা মজা করে শিখবা সেটা শেখার ধরনের উপরে ডিপেন্ড করে। তো দেখো, এই যে জ্যামিতির তোমাদের দুইটা পার্ট, একটি সম্পাদ্য একটি উপপাদ্য। এই উপপাদ্যের মধ্যে আবার তোমাদের দুইটা পার্ট আছে, একটি হচ্ছে বৃত্ত আর একটি হচ্ছে চতুর্ভুজ। বৃত্তের অংশটা নিয়ে আমরা পরে লেকচার সাজাবো ইনশাআল্লাহ। আজকে চতুর্ভুজ নিয়ে আমরা কথা বলবো। চতুর্ভুজের কিছু সংজ্ঞা নিয়ে কাজ করবো আজকে, পাশাপাশি তোমাদের প্রথম যে উপপাদ্যটা আছে সেটা ইনশাআল্লাহ প্রমাণ করব। দেখো, আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে, চতুর্ভুজ এবং এর প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে শিক্ষার্থীরা। এরপরে তোমরা জানতে পারবে তোমাদের বইয়ের উপপাদ্যের যে প্রথম উপপাদ্যটি আছে। তোমরা জানো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। এটি তোমরা আজকে প্রমাণ করতে পারবে। শুধু প্রমাণই নয়, একবার স্লাইডটি দেখার পরে আশা করছি তোমরা বই ছাড়া মাথার মধ্যে নিয়ে রিজার্ভ করতে পারবে। জ্যামিতি স্লাইড করতে গিয়ে একটি জিনিস আমি খুব ভালো করে বুঝেছি। এই করোনা মহামারীর সময়ে আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা কেউ ব্ল্যাক হোয়াইট বোর্ডে যেভাবে কাজ করছে, শিক্ষকরা কাজ করছে। তো আমার দুইভাবেই প্র্যাকটিস হয়েছে, একটি আমি বোর্ডেও ক্লাস নিয়েছি, পাওয়ার পয়েন্টেও ক্লাস নিয়েছি। জ্যামিতির ক্লাসটা এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটার মাধ্যমে এত সুন্দর করে বোঝানো যাবে, এটি আসলে বোর্ডে ওইভাবে বোঝানো যায় না। তো আমি চেষ্টা করবো আজকে তোমাদের এটা নিয়ে কাজ করার। তোমরা ক্লাসটা করো, যদি মনে হয় যে বোঝো না অবশ্যই আমাকে জানাবে ইনশাআল্লাহ। দেখো, চতুর্ভুজ কাকে বলে? তোমরা বলো তো চতুর্ভুজ কাকে বলে শিক্ষার্থীরা? চতুর্থ শ্রেণী থেকে পড়ে আসছো, চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। কয়টি বাহু দ্বারা? 4টি। যেহেতু চতুর্ভুজ 4টি বাহু হবে। ত্রিভুজ হলে 3টি বাহু হতো, পঞ্চভুজ হলে 5টি বাহু হতো। যেহেতু এটি চতুর্ভুজ, অবশ্যই চতুর্ভুজের মধ্যে 4টি বাহু থাকবে এবং এই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ বাহু 4টি একটি অপরের সাথে সংযুক্ত থাকবে। এরকম 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ। এটি আমরা জানি। এখন চতুর্ভুজ কিভাবে আঁকবে? তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে স্কেল। তুমি একটি স্কেল নাও আর একটি কাঠ পেন্সিল নাও, নেওয়ার পরে যে কোনো একটি রেখা আঁকো। দেখো আমি যেভাবে আঁকলাম এইভাবে তোমরা একটি রেখা টান দাও। হ্যাঁ, একটি জিনিস একটু খেয়াল করো, আজকের লেকচারটির মধ্যে আমি কিন্তু তোমাদেরকে জ্যামিতির যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু প্রেজেন্ট করতে পারবো না, তবে আমি চেষ্টা করব যে এটি দেখে তোমাদের কিভাবে বোঝানো যায় সেটি আমি চেষ্টা করব। ঠিক এইভাবে তোমরা খাতা কলম নিয়ে যদি আঁকার চেষ্টা করো, প্রত্যেকটা পার্ট ইনশাল্লাহ বুঝবে। দেখো, আমি একটি রেখা আঁকলাম, এরপরে আমি আমার স্কেলটাকে আবার এইভাবে ধরলাম, আরেকটি রেখা আঁকলাম, আবার স্কেলটাকে এইভাবে ধরলাম, আরেকটি রেখা আঁকলাম, আবার স্কেলটিকে ঘুরিয়ে ধরলাম, আরেকটি রেখা আঁকলাম। দেখো, 4টি রেখা ছিল, এই 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে, 8 কোণে একটি অংশ হয়ে গেছে। এটাকে আমরা জ্যামিতির ভাষায় চতুর্ভুজ বলতে পারবো। সহজ না? আসলেই সহজ। দেখো, এটি হচ্ছে আমাদের চতুর্ভুজ। এখন চতুর্ভুজের 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টা বিষয় একটু দেখো তোমরা। চতুর্ভুজের অবশ্যই কি থাকতে হবে? 4টি বাহু থাকতে হবে। চতুর্ভুজের অবশ্যই 4টি বাহু থাকবে এবং সাথে 4টি কোণ থাকবে। একটি চতুর্ভুজের 2টি গুরুত্বপূর্ণ বিষয়,
4-5-এ যখন পড়েছো তখন তার বৈশিষ্ট্য ছিল অনেক। আমি বৈশিষ্ট্য বলছি না, কেউ ভুল বুঝবে না, আমি জাস্ট দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। একটি চতুর্ভুজের 4টি বাহু থাকবে বাধ্যতামূলক, এবং পাশাপাশি তার কি থাকবে, 4টি কোণ থাকবে। এছাড়াও তাদের অনেক কিছু থাকে, কর্ণ থাকতে পারে, তাদের ক্ষেত্রফল থাকবে, কিন্তু আমি এখানে এই দুটি নিয়ামক দিয়ে একটি চতুর্ভুজ থাকবেই বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আমরা একটু কথা বলি। চতুর্ভুজ সাধারণত দেখো এই কয় প্রকারের হয়ে থাকে, 6 প্রকারের সাধারণত। এটি হচ্ছে তোমাদের এই লেভেলের জন্য জানলেই হবে। চতুর্ভুজ সাধারণত 6 প্রকার, বাট এর প্রকারভেদটা আরও বড় ডাইমেনশনে হতে পারে, সেটি তোমরা যখন বড় হবে তখন পড়বে। আপাতত হচ্ছে চতুর্ভুজের যে 6টি প্রকার আছে দেখো, একটি হচ্ছে সামন্তরিক, এরপরে হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে হচ্ছে ঘুড়ি, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম। 6টি প্রকারভেদ আমরা দেখালাম। এই 6টি প্রকারভেদ নিয়েই কিন্তু তোমার বইতে উপপাদ্যগুলো সাজানো হয়েছে তোমার বইতে। সেই উপপাদ্যগুলোর প্রথম অংশটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো চলো, এর মধ্যে আমরা সামন্তরিকের দেখো চিত্রটা একটু দেখালাম আমরা, সামন্তরিকের চিত্রটা কেমন, আয়তক্ষেত্রের চিত্রটা একটু দেখো, এরপর রম্বসের চিত্রটা দেখো, বর্গক্ষেত্রের চিত্রটা দেখো, ট্রাপিজিয়ামের চিত্রটা দেখো, ঘুড়ির চিত্রটা দেখো। প্রত্যেকটা চিত্র একটি থেকে আরেকটি আলাদা। কোন পোর্শনে কীভাবে আলাদা হয়েছে সেটি আমরা সংজ্ঞায় গেলেই বুঝতে পারবো। তোমরা যখন খাতায় নোট করবে এইভাবে চিত্রগুলো এঁকে একটু খাতার মধ্যে নোট করে ফেলবে, চেষ্টা করবে প্রত্যেকটা পার্ট নোটের আওতায় নিয়ে আসার, যে অংশটা যেভাবে তুমি বুঝতে পারছো সেভাবেই নোটে তুলে ফেলবা। এখন দেখো আমরা একটু আঁকাআঁকিটা শিখে নিই। এটা একেবারেই ছোটো লেভেলের পড়াশোনা হয়ে গেছে, তারপরও আমি একটু শেখানোর জন্য চলো আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকাটা শিখি। একটু কোণ আঁকাটা আমি দেখিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি তোমরা এটি পারো, তারপরেও আমি দেখিয়ে দিলাম। এটি চেনো তোমরা, চাঁদার এই যে পার্ট দুটা আছে, হ্যাঁ, ব্লিক হচ্ছে দেখো, এই ব্লিক পোর্শনটা, এই জায়গাটাকে চাঁদার তোমার এই জায়গাটাকে চিনতে হবে। এখানে আমি যখন সেট করব বা এই পোর্শনটাকে আমি যখন দেখব, এখান থেকে আমি যে কোনো একটা রেখা ডান দিকে অথবা বাম দিকে যে কোনো দিকে আঁকতে পারি। তো আমার যেহেতু টার্গেট 60 ডিগ্রি কোণ আঁকা, অবশ্যই এই জন্য আমি কী করলাম, ডান দিকেই টান দিলাম। এখন দেখো 60 ডিগ্রি কোণটা কোথায় আছে, দেখো 60 ডিগ্রি কোণ কিন্তু এইখানে আছে। এখানে কিন্তু একটু বুঝতে হবে, এই যে 60 ডিগ্রি কোণ, হ্যাঁ, এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণটা আছে আমার। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, উপরে কিন্তু 120 ডিগ্রি কোণও আছে। আমরা 120 ডিগ্রি ধরছি না, আমরা 60 ডিগ্রি কোণটা নিয়ে কাজ করব। তো 60 ডিগ্রি কোণটা তোমরা বুঝতে পেরেছো। এখন ছোট করে এই 60 ডিগ্রি কোণের উপরে হালকা একটু দাগ দিয়ে নাও। হালকা একটু দাগ দেওয়ার পরে আমরা চাঁদাটাকে সরিয়ে চাঁদাটাকে এই অ্যাঙ্গেলে নিয়ে এখন আমরা কি করব, আমাদের 60 ডিগ্রি কোণ বরাবর আমরা একটা রেখা টেনে ফেলব। এখন যে কোণটা তুমি পেয়েছো সেটি কিন্তু তোমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো 60 ডিগ্রি কোণটা। এবার সামন্তরিক কাকে বলে সেটি একটু আমরা দেখব। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে। আবার একটু বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামন্তরিক বলে। এখন শিক্ষার্থীরা যারা যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে সমান জিনিসটা বোঝে, অনেক সময় সমান্তরাল রেখাগুলোকে বোঝে না। অনেকেই বোঝে না, তবে প্রায় বোঝে, এর মধ্যে কিছু কিছু হয়তো বোঝে না। দেখো, আমি এই যে একটা রেখা টানলাম, আবার এখানে আরেকটি রেখা টানলাম, যদিও রেখাগুলো সোজা হচ্ছে না, ধরে নাও সোজা। এই রেখা দুটি কিন্তু সমান্তরাল, রেখা দুটি সমান্তরাল। কিন্তু রেখা যদি এইরকম হতো, একটি রেখা এরকম আরেকটি রেখা এরকম, তখন কিন্তু এই রেখা দুটি সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল রেখা হওয়ার জন্য দুইটি রেখা কি বাধ্যতামূলক যে সমান হতে হবে এরকম নয়, তারা সমান না হয়েও সমান্তরাল হতে পারে। এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো দেখো, আমরা একটি সামন্তরিক এখন আঁকবো। স্কেল ধরলাম, যে কোনো একটি রেখা আঁকলাম, এরপরে স্কেলটাকে আবার ঘুরিয়ে আমরা সোজা হবে না, এই যে রেখাটা আমরা টানলাম এটি 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে না, একটুখানি আমরা 90 ডিগ্রি থেকে কম নেওয়ার চেষ্টা করলাম। নিয়ে আমি এই রেখাটা আঁকলাম। এরপরে আমি কি করলাম, যে কোনো পরিমাণ নিয়ে এটাকে কেটে ফেললাম, যে কোনো পরিমাণ নিয়ে আমার সুবিধা মতো, এবং আমি এটাকে মোটামুটি একটি চিহ্নিত করলাম ABC দ্বারা। বুঝতে পেরেছো কিনা? এখন যেটা করব সেটা হচ্ছে
একটু খেয়াল করো, এই এ থেকে এই বিসি পরিমাণ, এ থেকে এই যে বিসি আছে, বিসি পরিমাণ তোমার যে কম্পাস আছে সেটা পরিমাণ মাপ নেবে। এখানে তুমি কম্পাসের পয়েন্টটা ধরে এই পর্যন্ত মাপ নিয়ে এই জায়গাতে কম্পাস ধরে তুমি এইভাবে একটি বৃত্তচাপ আঁকবে। এই যে বৃত্তচাপটা এঁকেছো, বুঝতে পেরেছ? এখন আবার কি করবা, বেশি পরিমাণ ব্যাসার্ধ নিবা, নিয়ে সি বিন্দুতে তুমি তোমার কম্পাসটা ধরবা, আরেকটি বৃত্তচাপ আঁকবে। এইখানে আরেকটি বৃত্তচাপ হয়েছে। তাহলে দুইটা বৃত্তচাপ এঁকেছি বন্ধুরা। একটি বৃত্তচাপ হচ্ছে বিসি সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে কম্পাস ধরে একটি বৃত্তচাপ এঁকেছি, আরেকটি বৃত্তচাপ হচ্ছে এবি সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে কম্পাস ধরে আরেকটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে সেট করেছে। এখন তুমি একটা কাজ করো, এ থেকে ডি যোগ করে দাও, এ থেকে ডি যোগ করে দাও এবং সি থেকে ডি যোগ করে দাও। যোগ করেছ? যোগ করে দেওয়ার ফলে তোমার যে কোণটা তৈরি হয়েছে, তোমার যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেটি হচ্ছে সামান্তরিক। এখানে স্কেলটা একটু দূরে সরে গেছে, কাজের হয়তো এখানে একটু গ্যাপ হয়েছে, এজন্য দূরে সরে গেছে। স্কেলটা তোমাকে সিটি বরাবর ধরে কাজ করতে হবে। তো এখন যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে আমার সামান্তরিক এবং এর নাম হচ্ছে এবিসিডি সামান্তরিক। বোঝাতে পেরেছি সামান্তরিক কীভাবে আঁকতে হবে, আশা করি তোমরা বুঝেছ। দেখো সামান্তরিকের এই যে দুইটা বাহু তোমরা ব্লিক করছে, এই দুইটা বাহু একই সাথে সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। আবার এই বাহু দুটিও হচ্ছে সমান এবং সমান্তরাল। দেখো এরা কিন্তু পরস্পরের বিপরীত বাহু। তাহলে আমরা যে জিনিসটা জেনেছি চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সেটি কিন্তু আমরা প্রুভ করতে পেরেছি। তাহলে এটি একটি সামান্তরিক হিসেবে প্রমাণিত হলো। এখন দেখো সামান্তরিকের আরেকটি জিনিস আছে যে বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। তো আমরা দেখলাম এই বিপরীত কোণ, এটার বিপরীত কোণ এইটা, এটার বিপরীত কোণ এইটা। তো এইভাবে আমরা দেখলাম যে বিপরীত কোণগুলো পরস্পরের কি হবে, সমান হবে। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটি হচ্ছে একটি সামান্তরিকের, এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ। মনে থাকবে এটি হচ্ছে বিপরীত কোণ। তাহলে একটি সামান্তরিক কিভাবে হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো আমরা একটা সামান্তরিক আঁকলাম, একে দেখলাম যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান আছে এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তবে সেটি এখানে প্রমাণ করার দরকার নেই। আপাতত কোনটি কার বিপরীত কোণ সেটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করেছি। দেখো এখন বি থেকে টি পর্যন্ত যদি তুমি যোগ করো তাহলে যে জিনিসটা পাবে সেটির নাম হচ্ছে কর্ণ, এবং সি থেকে ডি এ পর্যন্ত যদি যোগ করো তাহলে যে অংশটা পাবে সেটি হচ্ছে তোমার কর্ণ। তাহলে এই টোটাল সামান্তরিকের মধ্যে সমস্ত বিষয়গুলো আমি চিহ্নিত করতে পারলাম। দেখো একটা কর্ণ এই সামান্তরিককে কিন্তু দুইটি ত্রিভুজে বিভক্ত করছে। একটি সামান্তরিকের দুইটা কর্ণ প্রত্যেক অংশ কি করে, আলাদা আলাদা ত্রিভুজে বিভক্ত করে। আশা করি বুঝেছ। চলো আমরা পরের সংজ্ঞাটা দেখি। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলবো, যে চতুর্ভুজের চার কোণ সমকোণ বা 90 ডিগ্রি কিন্তু চার বাহু সমান নয় তাকে আয়তক্ষেত্র বলে। খুব সহজ। আয়তক্ষেত্র একটি চতুর্ভুজ, এটা তো বাধ্যতামূলক হতেই হবে। সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের যে জায়গাটা পার্থক্য, সামান্তরিকের কোণগুলো কি ছিল না, সামান্তরিকের কোণগুলো সমকোণ ছিল না বা 90 ডিগ্রি ছিল না, এখানে জাস্ট 90 ডিগ্রি হবে, এতটুকুই পার্থক্য। চলো আমরা একটু আঁকি। দেখো আমরা একটি স্কেল নিলাম, একটি বাহু আঁকলাম, এরপরে 90 ডিগ্রি কোণ আঁকা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম। তারপরেও এখানে বোঝার চেষ্টা করো, কম্পাসটা বসানো যায় না, তারপরে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই যে পয়েন্টটা আছে দেখো, এই পয়েন্টটার মধ্যে তুমি তোমার কম্পাসটা সেট করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই যে জিনিসটা আমরা আঁকলাম এরকম একটা ব্যাসার্ধ আঁকো। ব্যাসার্ধ আঁকা শেষ হয়ে গেলে তুমি তোমার কম্পাসটাকে এখানে সেট করো। সেট করার পরে আরেকটি বৃত্তচাপ আঁকো। দেখো বৃত্তচাপটা আঁকা হয়ে গেছে। এবার এই বৃত্তচাপটা আঁকার পরে তুমি তোমার কম্পাসটাকে এখানে সেট করো। সেট করে আরেকটি বৃত্তচাপ আঁকো। এবার তুমি তোমার কম্পাসটাকে কি করবা, আবার এখানে সেট করবা। সেট করার পরে
একটি বৃত্তচাপ আঁকবে, এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবে। দেখো আমি একটু আবার বলি, তুমি তোমার কম্পাসটা যখন এখানে সেট করেছো তখন এই বৃত্তচাপটা আসবে, আর এখানে যখন সেট করেছো এখান থেকে এই যে এই পয়েন্টটা থেকে তুমি আরও একটি বৃত্তচাপ আঁকবে এখানে। দেখো এটাকে বলা হয় 5 টান। এই 5 টানের মাধ্যমে আমরা একটি সংযোগ পয়েন্ট এই জায়গাটা পেয়ে গেলাম। এখন তুমি একটা স্কেল ধরো, ঠিক আমি যেভাবে এখানে স্কেল ধরতেছি এভাবে স্কেল ধরে এই রেখাটাকে উপরের দিকে বর্ধিত করো। বর্ধিত করার পরে তুমি যে কোণটা পেয়েছো এটি অবশ্যই 90 ডিগ্রি হয়েছে। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তিনটা নাম দিলাম আমরা এ। এখন এ বিন্দুতে তোমার কম্পাস ধরে বিসি সমান ব্যাসার্ধ নিয়ে, এ বিন্দুতে তোমার কম্পাস ধরবে বিসি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলে, ঠিক আগের মতোই। আবার কি করবা, সি বিন্দুতে কম্পাস ধরবা, সি বিন্দুতে কম্পাস ধরবা, এবি সমান ব্যাসার্ধ নিবা, আরেকটি বৃত্তচাপ আঁকবা তোমরা, আরেকটি বৃত্তচাপ আঁকো, এই আরেকটি বৃত্তচাপ আঁকা হয়ে গেছে। এখন এই বিন্দুটার নাম দিলাম আমরা, এটা ডি বিন্দু হবে, এটি হচ্ছে আমাদের ডি বিন্দু। এখন তুমি এডি যোগ করে দাও, এডি যোগ করে দাও, পাশাপাশি তুমি সিডি যোগ করে দাও, এডি আর সিডি যোগ করে দাও। এখন তুমি যে অংশটা পেয়েছো এটির নাম হয়েছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ এখানে কি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। দেখো এইটা হচ্ছে সমান ও সমান্তরাল বাহু, এটাও হচ্ছে সমান এবং সমান্তরাল বাহু, এবং এখানে একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা কোণ সমকোণ হয়েছে, প্রত্যেকটা কোণ এখানে কি হবে, সমকোণ বা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই যে আয়তক্ষেত্র আর সামুদ্রিকের মধ্যে যে পার্থক্যটা, বেসিক জায়গাটা দেখো, প্রায় সব কিছু সমান। আয়তক্ষেত্র যেখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়েছে, সেখানে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল না, এতটুকুই হচ্ছে পার্থক্য। এবার দেখো আমরা বর্গক্ষেত্র শিখব। বর্গক্ষেত্রের সংজ্ঞাটা একটু দেখো, যে চতুর্ভুজের 4 বাহু সমান এবং 4 কোণ সমকোণ, যে চতুর্ভুজের 4 বাহু সমান এবং 4 কোণ সমকোণ তাকে বর্গ বলে। একটু আগে আমরা দেখেছি 4 কোণ সমকোণ ছিল কিন্তু 4 বাহু সমান ছিল না, সেটা ছিল আয়তক্ষেত্র। এখন 4 কোণ সমকোণ হয়েছে, পাশাপাশি বাহু 4টা সমান হয়ে যাবে, ওই ক্ষেত্রটাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র হবে। তো আমরা স্কেল নিয়ে একটি রেখা টেনেছি, এই রেখার উপরে এখন আমরা যেটা করব সেটা আবারও লম্ব আঁকার চেষ্টা করব, 5 টান দেব। এই 5টা আমি একটু আগে শিখিয়েছি তোমাদের, এখন আর দেখাবো না, এখন শুধু একটু দেখো। আমরা 5টা টান দিয়ে কি করব, 5টা বৃত্তচাপ দেখাবো। এই 5টা বৃত্তচাপ যখন হয়ে যাবে তখন তুমি স্কেলটাকে ধরে এইভাবে অবশ্যই একটি সোজা রেখা টানবা। এই যে 5 টানের মাধ্যমে যে লম্ব টানা, প্লিজ এটি সবাই একটু বাসায় ভালো করে দেখবা, এটি যেন কোনো অবস্থাতেই কারো ভুল না হয়, চেষ্টা করবে এটি ক্লিয়ার করার। হয়ে গেল। এখন আমরা কি করব, নাম দিলাম। নাম দেওয়ার পরে এ থেকে দেখো, এ বিন্দুতে কম্পাস ধরে, এ বিন্দুতে কম্পাস ধরে আমরা এবি সমান ব্যাসার্ধ নিয়ে অথবা বিসি সমান ব্যাসার্ধ নিয়ে, হয় এবি সমান ব্যাসার্ধ নিবা, না হয় বিসি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। আবার সি বিন্দুতে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকো, কারণ বাহুগুলো সব সমান হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি, যে কোনো বাহুর ব্যাসার্ধ নিয়ে তুমি এটি আঁকতে পারো। এর নাম হবে ডি, এটি হচ্ছে ডি। তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এডি যোগ করো, এডি যোগ করে দাও, পাশাপাশি তুমি সি ডি যোগ করে দাও, তাহলে যে তুমি চতুর্ভুজটা পেয়ে গেছো, এটাই হচ্ছে তোমার বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে দেখো 4 কোণ সমকোণ আছে এবং কি হয়েছে, 4 কোণ সমকোণ আছে, 4 বাহু কিন্তু সমান আছে, 4 কোণ সমকোণ, 4 বাহু সমান, এটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আমরা রম্বস সম্পর্কে জানব। যে চতুর্ভুজের 4 বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এখানে গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা দেখো, যে চতুর্ভুজের 4 বাহু সমান থাকবে, 4 বাহু সমান থাকবে কিন্তু কোণগুলো সমকোণ থাকতে পারবে না, তাহলে তাকে আমরা রম্বস বলবো। চলো আমরা রম্বস আঁকি। আমরা একটি রেখা আঁকবো, রেখা আঁকার পরে সমকোণ নয়, সমকোণ নয় এরকম একটি রেখা আঁকবো। সমকোণ আঁকতে গেলে তোমাকে 5 টান দিয়ে আঁকতে হবে, সমকোণ না আঁকতে গেলে সমকোণের থেকে ছোট করে একটু বাঁকা করে ধরে তুমি একটি রেখা এঁকে ফেললাম। এখন আমরা নাম দেই এবিসি। দেখো একটু খেয়াল করে, এই এ বি এবং বিসি দুইটা বাহু কিন্তু সমান হবে,
এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে এ বিন্দুতে কম্পাস ধরে বিসি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, সি বিন্দুতে কম্পাস ধরে আবার বিসি সমান নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এখন কেন বিসি, দুই ক্ষেত্রে বিসি সমান নিতে পারো অথবা এবি সমান ব্যাসার্ধ নিতে পারো, যেহেতু এটি একটি রম্বস, এর প্রত্যেকটা বাহু সমান হবে, তাই যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলেই হয়ে যাবে। বৃত্তচাপ আঁকা হয়ে গেছে, এখন আমরা কি করব, এসি, এডি এবং সিডি আমরা যোগ করব। এডি এবং সিডি আমরা যোগ করব। তো এডি যোগ করে ফেললাম, দেখো এডি যোগ করে ফেলেছি। এবার আমরা সি আর ডি যোগ করে ফেলি। তো সিডি যখন যোগ করে ফেললাম তখনই আমরা আমাদের নির্ধারিত রম্বস পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের রম্বস। এখন দেখো ট্রাপিজিয়াম, জাস্ট একটু আমি একে শুধু দেখিয়ে দিব, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না, তোমরা এটা একটু বাসায় পড়ে নেবা। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং আরেক জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এক জোড়া বাহু সমান্তরাল থাকবে, আরেক জোড়া বাহু অসমান্তরাল থাকবে। একটু খেয়াল করো, এখানে এক জোড়া বাহু সমান্তরাল আছে, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আছে, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল নয়। এই দুইটা বাহু সমান্তরাল নয়, এই কারণে এটাকে ট্রাপিজিয়াম বলা হয়। কিভাবে এঁকেছি সেটা বিস্তারিত আঁকায় গেলাম না, তাহলে স্লাইড অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য ছোটো করে দেখানোর জন্য এটা ট্রাপিজিয়ামকে এভাবে আঁকতে হয়। এখন দেখো আমরা একটু ঘুড়িকে আঁকবো। যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এখন যদি প্রশ্ন করো স্যার সন্নিহিত বাহু কি, যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। সন্নিহিত বাহুটা চলো আমরা একটু চেনার চেষ্টা করব। এই যে একটা বাহু নিলাম, পাশাপাশি আমরা আরেকটি বাহু নেব, তাহলে দুই বাহু মিলে একটি কোণ উৎপন্ন করেছে। একটি কোণ উৎপন্ন করতে যে দুইটি বাহু প্রয়োজন হয় তাকে সন্নিহিত বাহু বলা হয়। একটি কোণ তৈরি করতে যে দুইটা বাহু ব্যবহার হবে সেই দুইটা বাহুই হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই সন্নিহিত বাহুটা অবশ্যই কি হবে, সমান হবে। পাশাপাশি আমরা আরও দুটি বাহু আঁকবো। এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম। আমার যেটা তৈরি হয়ে গেল সেটা হলো ঘুড়ি। এখন ছোটোবেলায় কিন্তু তোমরা ঘুড়ি উড়িয়েছ বা এখনও উড়াচ্ছ, তোমরা এখনও ছোট। এটা কি দেখতে কিছুটা ঘুড়ির মতো লাগছে? অবশ্যই ঘুড়ির মতো লাগছে, এই জন্য এর নাম হয়েছে ঘুড়ি। দেখো ঘুড়ির মতো দেখা যাচ্ছে। তাহলে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। সংজ্ঞাটা একটু শিখে রাখবে আর এইভাবে একটু আঁকা শিখে রাখবে। এটা নিয়ে তোমাদের কোনো উপপাদ্যের প্রমাণ নেই, সুতরাং খুব বেশি পড়ার প্রয়োজন হবে না। এখন আমরা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটি বারবার প্রয়োজন হয় শিক্ষার্থীদের, এই বারবার প্রয়োজনের সুবিধার্থে এই অংশটাকে আমি একটু আলাদা করে গুরুত্ব দিয়ে এখানে দেখানোর চেষ্টা করেছি। দুইটা চতুর্ভুজকে কিভাবে সর্বসম করা যায় সেটার উপরে কাজ করব। হেডলাইনটা কি বলতো, দুইটা চতুর্ভুজকে আমরা সর্বসম করব। এখন যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন করে বসো স্যার সর্বসম কি, এটা আবার কী জিনিস, তাদের জন্য বলছি এইভাবে একটা ত্রিভুজ আঁকো তোমার খাতায়, এইভাবে আর একটা ত্রিভুজ আঁকো। একে তাদের দুজনকে আমরা নামকরণ করলাম। একটি ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, আরেকটি ত্রিভুজের নাম হচ্ছে ডিইএফ। সর্বসম অর্থ হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের সব কিছু সমান হয়ে যাবে। সব কিছু বলতে কি বোঝায় স্যার? সব কিছু বলতে বোঝায়, দেখো প্রথম ত্রিভুজের এবি বাহু দ্বিতীয় ত্রিভুজের ডিই বাহুর সমান হতে হবে। প্রথম ত্রিভুজের এসি বাহু দ্বিতীয় ত্রিভুজের ডিএফ বাহুর সমান হতে হবে। প্রথম ত্রিভুজের বিসি বাহু দ্বিতীয় ত্রিভুজের ইএফ বাহুর সমান হতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের উপরে আমি ফেলি, এই ত্রিভুজটাকে নিয়ে যদি এই ত্রিভুজটার উপরে আমরা সমাপিত করি বা উপরে উঠাই দেই, বসানোর পরে বোঝা যাবে না যে এখানে কয়টা ত্রিভুজ আছে, মনে হবে যে একটা ত্রিভুজে আছে। এমনভাবে একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ সেট হয়ে যাবে, তাতে প্রত্যেকটা অংশ মিলে যাবে। কোন কোন মিলে যাবে, বাহু বাহু মিলে যাবে। এই যে মিলে যাওয়া, সমান হয়ে যাওয়া, এই অংশটাকে বলা হয় দুইটা ত্রিভুজের সর্বসম হওয়া। সর্ব মানে সব, সম মানে সমান, সব দিকে সমান হয়ে যাওয়া। সব দিকে সমান বলতে দেখো এই যে বাহু বাহু সমান হওয়া, এই বাহুকে সমান বলবো আমরা। এরপরে এই বাহু সমান হবে, অর্থাৎ এসি ডিএফ বাহু সমান হলো। এখন এবি ইএফ বা ডিএফ বাহু ডিই বাহু সমান হলো। এখন বিসি ইএফ বাহুর উপরে সমান হলো। আশা করি সর্বসম জিনিসটা কি সেটি বুঝতে পেরেছ। এখন আমাদের শিখতে হবে এই সর্বসম কিভাবে প্রমাণ হয়। দেখো সর্বসম প্রমাণ করার চারটি নিয়ম আছে, অর্থাৎ দুইটা ত্রিভুজ চারটি প্যাটার্নের মধ্যে বা চারটি উপায় দ্বারা সর্বসম
হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বরটা কি, একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তুমি যদি ত্রিভুজ যখন আঁকো, দুইটা ত্রিভুজ পাশাপাশি আঁকার সময় যদি দেখো প্রথম ত্রিভুজের 3টা বাহু দ্বিতীয় ত্রিভুজের 3টা বাহু সমান হয়ে গেছে, তুমি নির্দ্বিধায় বলে দিতে পারবে যে দুইটা ত্রিভুজ সর্বসম। আবার 2 নম্বর যেটা, দুইটা ত্রিভুজের 3 কোণ যদি সমান হয় তখনও তুমি বলতে পারবে যে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে দুইভাবে আমরা প্রমাণ করলাম সর্বসম। একটা হচ্ছে এক ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহু যদি সমান হয় ত্রিভুজদ্বয় সর্বসম হয়। আবার 2 নম্বর হচ্ছে একটা ত্রিভুজের 3 কোণ আর একটা ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। দ্বিতীয় দুইটা একটু মনে রাখবা। 3 নম্বরটা হচ্ছে একটা ত্রিভুজের 2 বাহু 1 কোণ, 2 বাহু 1 কোণ, আরেকটি ত্রিভুজের 2 বাহু 1 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। চতুর্থ নাম্বারটা কি, চতুর্থ নাম্বার হচ্ছে একটা ত্রিভুজের 2 কোণ আরেকটা ত্রিভুজের 2 কোণ সমান হবে এবং একটা ত্রিভুজের 1 বাহু আরেকটা ত্রিভুজের 1 বাহু সমান হবে। এই 4 নিয়মে আমরা সর্বসম প্রমাণ করতে পারি। এক হচ্ছে মনে রাখো বাহু বাহু বাহু, অর্থাৎ এইটার 3 বাহু ওইটার 3 বাহু, এই জন্য আমরা বললাম বাহু বাহু বাহু। এই 3 বাহু সমান হলে 3 বাহু সমান হলে সর্বসম হয়। এবার হচ্ছে কোণ 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 কোণ, অর্থাৎ 3 কোণ সমান হলে সর্বসম হয়। এরপর হচ্ছে কোণ বাহু কোণ অথবা বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, অর্থাৎ হচ্ছে 2 কোণ 1 বাহু সর্বসম সমান হলে সর্বসম হবে। আরেকটা হচ্ছে কোণ বাহু কোণ, 2 কোণ 1 বাহু সমান হলে সর্বসম হবে। তাহলে কয়টা প্রসেস? 4টা। 3 বাহু 3 কোণ, 2 বাহু 1 কোণ, 2 কোণ 1 বাহু। এই কন্ডিশনগুলো একটু মাথায় রাখলে সর্বসম প্রমাণ করতে পারবে। আমরা এখন একটু প্রমাণ করার চেষ্টা করব। দেখো প্রথমে যেটা আমরা প্রমাণ করব সেটি হচ্ছে একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। আমাদের স্কুলের লোগোর জন্য হয়তো একটু লেখা দেখা যাচ্ছে না, একটু মনে রাখিও যে আমি যা বলছি, একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তাহলে আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো আমরা কি করলাম, দুইটা ত্রিভুজ নিলাম, আমরা দুইটা ত্রিভুজ নিলাম। এই দুইটা ত্রিভুজের একটু খেয়াল করো, একটা বাহু একটা ত্রিভুজের 1 বাহু আর একটা ত্রিভুজের 1 বাহুকে পাশাপাশি করে দেখলাম যে তারা সমান হয়ে গেল। এবার এই দুইটা বাহুকেও যদি আমরা পাশাপাশি করি দেখলাম যে এই দুইটা বাহু সমান। এই বাহুটাকে পাশাপাশি করো, এই বাহুটাও সমান হয়ে গেল। একটু খেয়াল করে দেখো, এই যে তুমি 3টা বাহুর জোড়া পাচ্ছ, এরা কিন্তু বেসিক্যালি ছিল ত্রিভুজ। ত্রিভুজটাকে বাহু ছুটিয়ে ছুটিয়ে আমরা পাশাপাশি রাখলাম, রাখার পরে দেখলাম যে এটি কি হয়ে গেল, বাহুগুলো সমান হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি সর্বসম, উভয় ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। তো আমরা এটা একটু ভেঙে চুরে দেখালাম, এবার একটু সুন্দর করে দেখাই। দেখো ওই ত্রিভুজটাকে এখানে আনলাম, দুইটা ত্রিভুজকে আনছি, তখন বাহু বাহু সমান করেছি। এবার আমরা কি করব, একটার উপরে আরেকটা উঠাই দিয়ে দেখি তারা সব দিকে সমান হবে কিনা। তো যাচ্ছে, একবারে সমাপিত হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, যখনই তুমি দেখবা যে সব সমান হয়ে গেছে, সব বাহুগুলো সমান হয়ে গেছে, সাথে সাথে বলে দিতে পারবে যে 1 নম্বর কন্ডিশন ছিল একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। এটি 100% প্রুভ হয়ে গেছে। বুঝতে পেরেছ আশা করি যে প্রথম কন্ডিশনটা কিভাবে করলাম। এবার আমরা 2 নম্বরটা শিখব। 2 নম্বরটা কি বলেছে, একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। একটি ত্রিভুজের 3 কোণ আরেকটি ত্রিভুজের 3 কোণ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোন কোণগুলো সমান করব। তাহলে চলো আমরা ত্রিভুজ নিয়ে আসি দুইটা। দেখো দুইটা ত্রিভুজ নিয়ে আসলাম, ত্রিভুজগুলোর নাম দিয়ে ফেললাম ABC এবং DEF। এবার নিচের যে ত্রিভুজটা আছে তার ডি কোণটার দিকে একটু খেয়াল করো। এই ডি কোণটা যদি এ কোণের সমান হয় তাহলে কিন্তু একটা কোণ সমান প্রমাণ করে ফেললাম। তাহলে এই ডি কোণ এ কোণের সমান হবে। চলো আমরা ডি কোণটাকে এ কোণের উপর বসাই। হ্যাঁ, বসিয়ে দেখলাম যে সমান হয়ে গেল, তাহলে একটা কোণ প্রমাণ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোণ বি কোণের সমান হয় কিনা সেটা একটু আমরা এখন দেখব। চলো আমরা ই কোণটাকে ধরে কান ধরে নিয়ে যাই, নিয়ে গেলাম, আশ্চর্য এটাও সমান হয়ে গেছে। তাহলে আমরা দুইটা কোণ সমান প্রমাণ করে ফেলতে পারলাম। এখন আমরা দেখব এফ কোণ সি কোণের সমান হয় কিনা। চলো আমরা এফ কোণটাকেও নিয়ে যাই, এফ কোণটাকে নিয়ে দেখলাম যে এটাও সমান হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুইটা ত্রিভুজের 3 কোণ সমান হয়ে গেছে। এখন ত্রিভুজটা কি হবে, সর্বসম হবে, অবশ্যই সর্বসম হয়ে যাবে।
চলো আমরা একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজকে সমাপিত করে দেখলাম। হ্যাঁ, এটা সমাপিত হয়ে গেছে। সুতরাং আমাদের 2 নম্বর যে শর্তটা ছিল সেটিও ফুলফিল করেছে, অর্থাৎ একটি ত্রিভুজের 3 কোণ আরেকটি ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় কী হবে? সর্বসম হবে। এটা নাম্বার হবে 2, এটা নাম্বার হবে 3, এটা নাম্বার হবে 4। একটু খেয়াল রাখিও, নাম্বারগুলো একটু মিসিং আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ। এখন আমরা 3 নম্বরটাতে যাব। 3 নম্বর প্রমাণটাতে কি বলেছে দেখো, একটি ত্রিভুজের 2 বাহু 1 কোণ, অপর একটি ত্রিভুজের 2 বাহু 1 কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। একটি ত্রিভুজের 2 বাহু 1 কোণ, অপর একটি ত্রিভুজের 2 বাহু 1 কোণ সমান হলে, চলো আমরা কি করব, দুইটা ত্রিভুজ নিলাম, এর মধ্যে 2 বাহু 1 কোণ নেব। তাহলে দেখো নিচের যে ত্রিভুজটা আছে তার থেকে এক বাহু ডিএফ নিয়ে আমরা প্রথম ত্রিভুজের এ বির উপরে ফেললাম, দেখলাম যে এটা সমান হয়ে গেল। তার মানে প্রমাণ করে ফেলতে পারলাম যে ডিই বাহু আর এবি বাহু সমান হলো। আরেকটি বাহু নিয়ে যাই, চলো এবার ডিএফ বাহুকে নিয়ে এসির উপরে এসির উপরে ফেললাম, এটিও কিন্তু সমান হয়ে গেল। তাহলে 2 বাহু সমান হয়েছে। এখন যে কোনো একটা কোণকে যদি ফেলো আর সেটা যদি সমান হয় তাহলে সর্বসম হবে। চলো আমরা ডি কোণটাকে এ কোণের উপরে ফেলি। ডি কোণটাকে যদি আমরা এ কোণের উপরে ফেলি তাহলে দেখি সমান হয় কিনা। ব্যাস, সমান হয়ে গেছে। এবি বাহু ডিই বাহু, এসি বাহু ডিএফ বাহু এবং ডি কোণ এ কোণের উপরে ফেলার পরে দেখলাম সমান হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারবো এটি সর্বসম। এখন আমরা যেটা করবো, একটা আরেকটার উপরে সমাপিত করলাম, সমাপিত করে দেখলাম যে হ্যাঁ সর্বসম হয়ে গেছে। আমাদের 3 নম্বর প্রমাণটাও কমপ্লিট হলো। এবার চলো আমরা 4 নম্বর প্রমাণটা একটু দেখি। 4 নম্বর প্রমাণে কি বলেছে, একটি ত্রিভুজের 2 কোণ 1 বাহু, অপর একটি ত্রিভুজের 2 কোণ 1 বাহু। এবার 2 কোণ 1 বাহু, একটু আগে 2 বাহু 1 কোণ করেছি, এবার 2 কোণ 1 বাহু করব। চলো আমরা কোণ নেই, আমরা ডি কোণটা নিলাম আর এখানে এ কোণটা নিলাম। এখন ডি কোণটাকে কান ধরে নিয়ে এ কোণের উপরে ফেলো, সমান হয় কিনা। হ্যাঁ, সমান হয়ে গেছে, সমান হয়ে গিয়েছে। এখন আমরা ই কোণটাকে বি কোণের উপরে ফেলি, দেখি সমান হয় কিনা। এটাও সমান হয়ে গেছে। তাহলে 2 কোণ কিন্তু তোমরা সমান প্রমাণ করতে পেরেছো। এখন তোমরা কি করবা বলো তো, এখন যে কোনো একটা বাহু ফেলবা, এই বাহুটা ফেলো, এটাও সমান হয়ে গেছে। তাহলে এ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে 2 কোণ 1 বাহু সমান। সুতরাং এই ত্রিভুজটাও সর্বসম হয়েছে। আমরা এটা একটু সমাপিত করে দেখি। একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপরে সমাপিত করে দেখলাম, সব দিকে সমান হয়ে গেছে। সুতরাং ত্রিভুজ দ্বয় সর্বসম প্রমাণ হয়েছে। এই যে 4টা ফর্মুলা দেখালাম, এই 4টা ফর্মুলাতে সমকোণ প্রমাণ হয়। এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে কিভাবে সর্বসম প্রমাণ করা দরকার হয়। এটি কিন্তু আমাদের বাকি উপপাদ্যগুলো, প্রথম উপপাদ্যটাতে প্রয়োজন না হলেও বাকি উপপাদ্যগুলোতে আমাদের এই থিওরিটা, এখানকার যে কোনো একটা থিওরি বা 2টা থিওরি নিয়ে আমাদের কাজ করতে হবে। বুঝতে পেরেছি আশা করি কীভাবে সর্বসম প্রমাণ করতে হয়, খুব কাজে লাগবে তোমাদের। এখন তোমাদের বইয়ের উপপাদ্য 1 নিয়ে কাজ করব। কেউ কি বলতে পারবে উপপাদ্য 1-এর সাধারণ নির্বাচনটা কি? আগে আমরা পড়ে আছি, সাধারণ নির্বাচন হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। 4 সমকোণ বা 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে বলেছে এটা একটু চলো আমরা দেখি। আমরা স্লাইডলি, এটা জাস্ট প্রমাণ না, একটু বোঝানোর জন্য আমি এখানে এনেছি। দেখো একটি চতুর্ভুজ নিলাম, এই চতুর্ভুজের 4টা কোণ আছে। দেখো বি কোণ আছে, এ কোণ আছে, ডি কোণ আছে, সি কোণ আছে। এই বি কোণ এটাকে যদি নিয়ে আসি, সি কোণটাকে যদি নিয়ে আসি, এ কোণটাকে যদি নিয়ে আসি, ডি কোণটাকে নিয়ে আসি, এই 4টা কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল কত আসবে? 360 ডিগ্রি। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে, এই পার্টটা বুঝতে পেরেছো তোমরা? প্রমাণ করতে হবে যে কোনো চতুর্ভুজের 4 কোণকে যোগ করলে 360 ডিগ্রি হয়, এটা আমাদের প্রুভ করতে হবে। জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি প্রমাণ করতে হবে, এইটাকে আগে মেমোরিতে নেওয়া। অবশ্যই বুঝে, প্লিজ মুখস্থ করবা না, কিছুই মুখস্থ করবা না, সহজ, সব কিছু অত্যন্ত সহজ। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। চলো ওরে তাড়িয়ে দিই। এখন আমরা আমাদের নির্ধারিত চতুর্ভুজটা আঁকি। যে কোনো চতুর্ভুজ আঁকতে বলেছে, তো আমি স্কেল নিলাম, একটি বাহু আঁকলাম। বাহু আঁকার পরে এইদিকে একটি বাহু আঁকবো, আইকে আমি স্কেলটাকে সরিয়ে দিলাম। এখন একটা স্কেলিং করব, বাহুটার একটা দৈর্ঘ্য নিলাম ছোট করে। এবার এদের নাম দেই ABC।
এখন এই বিন্দুতে ধরে বিসি সমান নিয়ে একটি, দেখো এই বিন্দুতে ধরে কম্পাস নিয়ে আসছি আমি, কম্পাস নিয়ে এই বিসি সমান ব্যাসার্ধ নিয়ে এই কম্পাসটাকে তুমি এই বিন্দুতে ধরো। ধরার পরে এবার কম্পাসটাকে আমি সরিয়ে দিই। এখন ঠিক এখানে হাত দিয়ে টান দিয়ে, এই অংশটা আমি স্লাইডে দেখাতে পারি নাই, কীভাবে টান দিতে হয় এটা আমি বানাতে পারি নাই, তাই দেখাই নাই। জাস্ট কম্পাসটাকে তুমি তোমার প্র্যাকটিক্যাল খাতায় অর্থাৎ নিজে যে কাজ করে টান দিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকো। আবার যেটা করবা সেটা হচ্ছে এবি সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু ধরে আরেকটি বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা যেটা করব এডি আর সিডি যোগ করে দিই। এডি আর সিডি যোগ করে দিলে আমরা যে চতুর্ভুজ নিয়ে কাজ করব, যার চার কোণের সমষ্টি যোগ করব, সেই চতুর্ভুজটা আমরা এখানে পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ এ বি সি, যার চার কোণ অর্থাৎ এ কোণ, বি কোণ আর সি কোণকে যোগ, ডি কোণ, সি এবং ডি কোণকে যোগ করলে 360 ডিগ্রি হবে বা 4 সমকোণ হবে, সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন ও চতুর্ভুজ। এবার আমরা বিশেষ নির্বাচনটা আঁকলাম। দেখো বিশেষ নির্বাচন বলা হচ্ছে, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে কোণ বি যোগ কোণ সি যোগ কোণ এ যোগ কোণ ডি ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি। তোমরা এখানে একটু সিরিয়ালি লেখার চেষ্টা করবা, এ কোণটাকে আগে আনবা, এ যোগ বি যোগ সি যোগ ডি ইকুয়াল 360 ডিগ্রি। বিশেষ নির্বাচন লিখতে কখনোই মুখস্থ করতে হয় না, যেটা করতে হয় সেটা হচ্ছে সাধারণ নির্বাচন বুঝতে হয়। দেখো সাধারণ নির্বাচন বলছে চতুর্ভুজের চার কোণ, তাহলে চতুর্ভুজ যেহেতু নিয়েছে আর সেই চতুর্ভুজ যেহেতু এঁকেছ, জাস্ট তার নাম বলো। মনে করি এবিসি একটি চতুর্ভুজ, এখানে তুমি এবিসি না দিয়ে অন্য যে কোনো কিছু দিতে পারো, সেটার নাম আসতো। মনে করি এবিসি একটি চতুর্ভুজ, এখানে আর কোনো লেখা আসে না। সাধারণ নির্বাচন যেহেতু সমষ্টি 4 সমকোণ চেয়েছে, সুতরাং আর কিছু এখানে আসে না, সরাসরি তুমি প্রমাণে চলে যাও। প্রমাণ করতে হবে যে বি যোগ সি যোগ ডি যোগ ই বা এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি। এই হচ্ছে বিশেষ নির্বাচন। খুব কঠিন না, সাধারণ নির্বাচন বুঝলে বিশেষ নির্বাচন লেখা যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে, অঙ্কন। অঙ্কনে আমাদেরকে অতিরিক্ত একটি রেখা বা কর্ণ আনতে হবে, সেটা হচ্ছে বি অথবা ডি অথবা এ অথবা সি আমরা যোগ করে একটা কর্ণ বানিয়ে নেব। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বি আর ডিকে যোগ করব। বি কমা ডি যোগ করি, বিডি কর্ণ চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে ভাগ করেছে। দেখো বি কমা ডি তুমি যোগ করে দাও, এই যোগ করলাম। যোগ করার পরে যেটা হয়েছে, এই চতুর্ভুজ দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। একটি ত্রিভুজ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হচ্ছে বি সি ডি ত্রিভুজ বা বিডিসি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। এখন আমরা এটা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে একটি বিষয় তোমাদের বলি, তোমরা 6 অথবা 7-এ পড়েছো, যে কোনো একটি ত্রিভুজের 3 কোণকে যোগ করলে সেই 3 কোণের যোগফল হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা তোমরা সবাই জানো, এটা আমাদের এখনই কাজে লাগবে। দেখো আমরা ওই চতুর্ভুজটাকে একটা খালি পেজে নিয়ে আসছি, কারণ ওখানে জায়গা ছিল না, এই জন্য চতুর্ভুজটাকে নিয়ে আসলাম। এখন এখানে আমরা এই চতুর্ভুজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। দেখো প্রমাণে কি আছে, প্রমাণে ত্রিভুজ এ বি ডি এর মধ্যে এবিডি কোনটা, এবিডি হচ্ছে এই যে লাল মার্ক করে দিলাম, এটা হচ্ছে আমার এবিডি ত্রিভুজ। এই এবিডি ত্রিভুজ এর মধ্যে, এবিডি ত্রিভুজটাকে চলো আমরা একটু বাইরে নিয়ে যাই, সুবিধা হবে বুঝতে। তাহলে এটা হচ্ছে আমাদের এবিডি ত্রিভুজ। এই এবিডি ত্রিভুজের মধ্যে কয়টা কোণ আছে বন্ধুরা? আছে কিন্তু 3টা কোণ। একটি হচ্ছে এ কোণ, আরেকটি হচ্ছে এই জায়গায়, এই কোণটাকে আমরা এইভাবে বলবো বি এ ডি কোণ। এখন যদি প্রশ্ন করো স্যার কোণ কীভাবে রিপ্লেস করে, প্রেজেন্ট করে, সেটি কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আমরা যে কোণটাকে প্রকাশ করব ওই কোণটার বিন্দুকে মাঝে রেখে পাশে 2টা বিন্দু দেখিয়ে আমরা কোণকে রিপ্রেজেন্ট করব। তো এখানে 3টা কোণ আছে, এই 3টা কোণ দেখো, বি কোণ, এই বি কোণটাকে আমরা কিভাবে দেখালাম, কোণ এ বি ডি। একটু বোঝার চেষ্টা করো, এই যে বি কোণটা আমরা দেখিয়েছি, এই বি কোণটার প্রেজেন্ট করলাম কিভাবে, এ বি ডি, অথবা আমরা প্রমাণ করতে পারতাম বা রিপ্রেজেন্ট করতে পারতাম ডি বি এ আকারে। অর্থাৎ যে কোণটাকে প্রকাশ করবে তাকে রাখবে মাঝে, বাকি 2টা বিন্দু থাকবে 2 দিকে। তাহলে এখানে আমার 3টা বিন্দু এ বি ডি মিলে একটি, 3টা বিন্দু বলতে 3টা রেখা মিলে একটি ত্রিভুজ হয়েছে। তো এই বি কোণকে রিপ্রেজেন্ট করার জন্য আমার বি থাকবে মাঝে, এ অথবা ডি যে কোনো দিকে থাকলেই হয়ে যাবে। তো এখানে আমরা যেটা করেছি, এ কে প্রথমে রেখেছি, তারপরে এ বি ডি, অর্থাৎ কোণটা এই দিক থেকে গিয়ে এই দিকে দেখিয়েছি আমরা। তাহলে এ বি ডি এটি হচ্ছে আমাদের একটি কোণ। এরপরে আমরা যে কোণটা নেব সেটি হচ্ছে এ কোণ।
এ কোণকে আমরা শুধু এ কোণ আকারে দেখাবো অথবা বিএডি আকারে দেখানো হতো, এখানে শুধু আমরা এ কোণ আকারেই দেখাবো। দেখো এ কোণ আকারে দেখিয়েছে। এখন তুমি যদি প্রশ্ন করো স্যার শুধু এ কোণ আকারে কেন দেখিয়েছেন, দেখো এই যে কোণটা এটা কিন্তু পুরো বিকোণ নয়, একটু এখানে বিকোণের দিকে তাকাও, এটা বিকোণের কিছু অংশ, এই জন্য শুধু বি আকারে তুমি এটি দেখাতে পারবে। এই কোণটাকে এখানে শুধু বি আকারে দেখাতে পারবে না। যদি পুরো কোণটা প্রেজেন্ট করতাম তাহলে বি আকারে দেখানো যেত, যেহেতু বি এর আংশিক অংশ দেখাচ্ছি এই জন্য এখানে আমরা এ বিটি আকারে রেখেছি, কিন্তু এই জায়গাতে এ কোণ পুরোটাই এ কোণ, এই জন্য আমরা এ আকারে এটা লিখতে পারবো। এখন আমরা ডি কোণটাকে আনবো। এই ডি কোণটাকে শুধু ডি আকারে দেখানো যাবে না, কারণ আমার মূল চতুর্ভুজের কিছু অংশ এখানে আসছে, পুরো ডি কোণটা আসে নাই। চলো এটাকে আমরা নিয়ে যাই। তো এখানে ডি কোণকে আমরা কিভাবে দেখিয়েছি, ডি কোণকে আমরা দেখিয়েছি এ ডি বি আকারে। তো তোমরা জানো ত্রিভুজের 3 কোণকে যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায়, সেই ফর্মুলা আসলাম। এটা কোন শর্তে পাওয়া যায়, 1 নম্বর সমীকরণ দিলাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেটি হবে সাইড নোট আকারে দেবা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করব, আবার ত্রিভুজ বিসিডি এর মধ্যে, বিসিডি কোনটা, ওই যে লাল মার্ক দিয়ে দেখানো হয়েছে, বিসিডি এর মধ্যে, ত্রিভুজ বিসিডি এর মধ্যে আমরা যেটা করব সেটাকে আমরা এটাকে বের করে নিয়ে আসি। এটাকে বের করে নিয়ে এই জায়গায় রিপ্রেজেন্ট করি আমরা বিসিডি। তো এখন এই বিসিডির মধ্যে আবার 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। চলো আবার কি করলাম, বি কোণকে নিয়ে আসলাম। বি কোণকে এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি ডিবিসি আকারে, ডিবিসি আকারে, বোঝার চেষ্টা করো, বিকে মাঝখানে রেখেছি। এবার আমরা সি কোণকে দেখাবো। এখানে সি কোণ শুধু সি কোণ আকারে আনলেই হবে, কারণ সি পুরোটাই সি। এরপরে আমরা ডি কোণকে আনবো। ডি কোণকে আমরা ডিকে মাঝে রেখে বিডিসি আকারে দেখিয়েছি। তো এখানে 3 কোণকে যোগ করলে কত ডিগ্রি হবে বন্ধুরা, 3 কোণকে যোগ করলে এই জায়গাও 180 ডিগ্রি হবে। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক একই কিন্তু সাইড নোট হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কিন্তু প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা টোটাল চতুর্ভুজটাকে 2টা ভাগে ভাগ করেছি, 2টা ত্রিভুজ আকারে ভাগ করেছি। একটি ত্রিভুজ হচ্ছে এবিডি আকারে ভাগ করেছি, আরেকটি ত্রিভুজ হচ্ছে সিবিডি আকারে ভাগ করেছি। তো প্রথম ত্রিভুজ থেকে আমরা 3টা কোণ নিয়েছি, 3 কোণের যোগফল 180 ডিগ্রি করেছি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা 3টা কোণ নিয়েছি, সেখানেও সেই 3টাকে যোগ করে 180 ডিগ্রি নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ করে দেবো শুধু। দেখো আরেকটা পেজে চলে আসছি, সেখানে ত্রিভুজগুলোকে আমি পাশাপাশি রেখে আমি এখন 1 এবং 2 যোগ করে দেব। দেখো 1 নম্বর সমীকরণটা বাম দিকে যা ছিল, কোণ এবিডি যোগ কোণ এ যোগ কোণ এডিবি, এটাকে নিয়ে আসলাম। এবার যোগ দিয়ে আমি 2 নম্বর সমীকরণের বাম দিকের অংশ আনলাম। এনে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডান দিকের অংশ 180 যোগ করে দিলাম। এটা হচ্ছে 1 নং 2 নং সমীকরণ, একদম ম্যাথমেটিক্যাল ফর্মুলায় যেভাবে তোমরা গণিত করে থাকো সেই ফর্মুলা আমি কি করেছি, 2টা সমীকরণকে যোগ করে দিয়েছি। এখন যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, একটু ভালো করে খেয়াল করো। এই যে এ আছে আর সি আছে, এই 2টাকে আমরা শুরুতে নিয়ে আসি। চলো এ আর সিকে শুরুতে নিয়ে আসলাম। এখন গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই অংশটার, এই জ্যামিতিটার এই অংশটা অনেক শিক্ষার্থীরা আমার সোনামণিরা বোঝে না, এখানে একটু বোঝার চেষ্টা করো। দেখো টোটাল এই বি কোণটার দিকে তাকাও, বি কোণটাকে 2 ভাগে ভাগ হয়েছে, একটু হচ্ছে এতটুক, আরেকটুক হচ্ছে এতটুক। তাহলে বি কোণ 2টা কোণ আকারে আছে, এতটুকু আর এতটুক, এই অংশটা আর এই অংশটা। এবার তুমি এই সমীকরণের বাম দিকে মাঝখানে কোথায় বি আছে সেটা খুঁজে বের করো। এই একটার মাঝখানে বি আছে, এই একটার মাঝখানে বি আছে, এই 2টা মাঝে যে 2টার বি আছে এই 2টাকে পাশাপাশি করে ফেলো। দেখো বি কোণ 2টাকে আমরা পাশাপাশি করে ব্র্যাকেট দিয়ে আটকে ফেললাম। কেন পাশাপাশি করেছি, কারণ আমরা এই কোণ 2টাকে যোগ করে যোগফলকে শুধু বি করব। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে মাঝে কার ডি আছে সেই ডি 2টাকে এক জায়গায় করো। আবার বোঝার সুবিধার্থে কেন এক জায়গায় করেছি, কারণ এইটা আর এইটাকে যোগ করে আমরা বি বের করব, এইটা আর এটাকে যোগ করে আমরা ডি বের করব। এই জন্য আমরা ডি আর বি মাঝে যা আছে সেগুলোকে এক জায়গায় করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার যোগফল কত ডিগ্রি হইল, 360 ডিগ্রি। এখন দেখো এই যে 2টা ত্রিভুজকে আমরা যোগ করলাম, এই 2টা ত্রিভুজকে যোগ করলে আমরা আমাদের সামুদ্রিকটা পেয়ে গেলাম। তো এই কোণকে আমরা রাখি
দেখো এ আর সি কোণকে রাখলাম, এ আর সি কোণকে রেখে ওই 2b-র পরিবর্তে আমরা একটা বি নেব এবং 2d-এর পরিবর্তে একটা ডি নেব, যোগ 360 ডিগ্রি। এখন দেখো তো কী প্রমাণ হয়ে গেল বন্ধুরা, এ কোণ যোগ সি কোণ যোগ বি কোণ যোগ ডি কোণ ইকুয়াল 360 ডিগ্রি। দ্যাট ইজ প্রুভেন। এটাই ছিল প্রমাণ। আমরা প্রমাণ করতে পারলাম যে আমরা এই অংশটা প্রমাণ করতে চেয়েছি। তো এই ছিল বন্ধুরা তোমাদের আজকের প্রথম উপপাদ্যটা। আমি চেষ্টা করেছি, গণিতে খুব ভালো বেশি বুঝি না আমি, তারপরে ট্রাই করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা দেখো কোথাও যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই একটু নক করবে, স্যার এই জায়গাটা বুঝি নাই। আগামী পরবর্তী ক্লাসে যে দুইটা উপপাদ্য নিয়ে কাজ করবো সেটা হচ্ছে চতুর্ভুজের উপপাদ্য 2 এবং 3 নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত থাকবে ক্লাস করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে প্লিজ বাসায় একটু পড়াশোনা করো সোনামণিরা, কোনো অবস্থাতেই পড়াশোনা থেকে দূরে থেকো না। করোনা তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু, কিন্তু শিক্ষাটাকে ভুল কাজে লাগিও না। অনেকেই দেখি বই নিয়ে ব্যাগ নিয়ে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।